চলুন ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি অভিনেত্রী শায়লা সাথীর কাছে। ফুল নিয়ে কথা হচ্ছিল একদমই শুরুতে। ফুলকে ছোটবেলা থেকে বেশি ভালো লাগে বা ভালোবাসেন? হ্যাঁ, একদম ছোটবেলা থেকেই ফুল আমার কাছে মনে হয় যে স্নিগ্ধতার প্রতীক। ফুল নিজের সাথে রাখলে আমার মনে হয় যে মনের মধ্যে ওই স্নিগ্ধতা কাজ করে, মন ভালো থাকে। এই জন্য ফুল বরাবরই আমার পছন্দ। সবচেয়ে পছন্দের ফুল কোনটা যদি জানতে চাই? দোলন চাপা। দোলন চাপা একদমই আনকমন একটা ফুল। নিয়মিত তো এটা পাওয়াও যায় না। না, এটা নিয়মিত পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায়। বাহ, ভীষণ সুন্দর। এই সুন্দর মানুষটার বর্তমান ব্যস্ততা আসলে কি নিয়ে চলছে? কাজ নিয়ে, আর কাজের পাশাপাশি পরিবার, এই দুইটাই ব্যস্ততার কারণ। প্রথমে কাজটা নিয়ে জানতে চাই যে কিসের সঙ্গে যুক্ত আছেন, এবং আপনি প্র্যাঙ্ক কিং নামে বলা যায় যে আপনার নামের সঙ্গে এই নামটা অনেক বেশি জড়িত। আপনাদের একটা প্রোডাকশন হাউস রয়েছে যেখান থেকে স্কুল গ্যাং নামের একটা ইউটিউব প্ল্যাটফর্মের নাটক, কি বলবো, এটা ওয়েব সিরিজ আপনারা পরিচালনা করে থাকেন, এবং সেখানে একটা লিড ক্যারেক্টারে আপনি আছেন। কিভাবে যুক্ত হলেন সেই গল্পটা একটু শুনতে চাই। আমাদেরও শুরু ছিল প্রাঙ্কিংয়েরও বলা চলে, শুরুই ছিল তখন। আমি যখন জয়েন করি 1,10,20,000 এরকম সাবস্ক্রাইবার ছিল। তখন আসলে আমরা মানে ওইখান থেকে পারিশ্রমিক যেটা হয় প্রাঙ্কিংয়ের যে ওনার, উনিও হচ্ছে ওখান থেকে কিছু আর্ন করতে পারতেন না ওরকম ভাবে। সো আমরা সবাই কষ্ট করেছি, কাজ করেছি, খেয়ে না খেয়ে কাজ করতে হয়েছে, নিজের হয়তো টাকা দিয়ে গিয়েছি, সেখান থেকে আজকে আমরা সবাই ভালো একটা পারিশ্রমিক নিতে পারি, সবাই ভালো ভালো প্রজেক্টে কাজ করতে পারছি, এত মানুষ আমাদেরকে চিনছে, ভালোবাসছে। এটাই হচ্ছে স্ট্রাগলের পরে সার্থকতা। জীবনের সবগুলো অধ্যায় হয়তো বা এমন, প্রথম দিকে কষ্ট থেকে পরবর্তীতে সেটা অবশ্যই দারুণ কিছু বয়ে আনে। আপনি যখন প্র্যাঙ্কিং এর সঙ্গে প্রথম যুক্ত হলেন তখন কি স্কুলে না কলেজে? না, আমি ভার্সিটির ফার্স্ট ইয়ারে জাস্ট ভর্তি হয়েছি। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থিয়েটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সো প্র্যাঙ্কিং এর যে ওনার আর্থিক ভাইয়া, উনি হচ্ছে জগন্নাথেরই সিনিয়র আমার। ও আচ্ছা। সো ভার্সিটির বড় ভাই। হ্যাঁ, ভার্সিটির বড় ভাই। সো উনি যখন আমার দেখেন যে আমি তো থিয়েটারে যখন ভর্তি হই, আমার বিভিন্ন অ্যাক্টিভিটিস, ডান্স পারফরমেন্স বা অ্যাক্টিং এর যে অংশগুলো আমি আমার প্রোফাইলে শেয়ার করতাম, তারপরে উনি নক করেন আমাকে যে থিয়েটার করছো, অভিনয়ের আগ্রহ থেকেই তো করছো, মিডিয়াতে কাজ করার ইচ্ছা আছে কিনা, আমরা ছোট আকারে একটা যাত্রা শুরু করেছি, আমাদের সাথে যুক্ত হতে পারো। তো ওইভাবে হচ্ছে কাজ শুরু করেছি শর্ট ফিল্মের মাধ্যমে। আর তারপরে আস্তে আস্তে এখন তো প্রথম করা শর্ট ফিল্মটা কি মনে আছে? আমি কতই না পাগল ছিলাম এরকম একটা শর্ট ফিল্ম ছিল। তার পরবর্তীটা ছিল এক্স যখন অফিসের বস, এরকম একটা। তো আমার প্রথমটা মনে হয় খুব বেশি না হলেও পরেরটা খুব বেশি ভাইরাল হয়েছিল, যে এক্স বয়ফ্রেন্ড যখন অফিসের বস, ওইটা খুব মানে ওই জেনারেশনটা খুব মজা নিয়েছিল এটা। তার মানে বলা যায় যে পুরো ভার্সিটি জীবনটাই আপনি এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, প্রযোজনা সংস্থার সঙ্গে। স্কুল গ্যাং ছাড়াও কি আপনাদের অন্য আর কোনো প্রোডাকশন আছে? এখানে তো অনেক ওয়েব সিরিজ হয়েছে। আমি একদম শুরু করেছি যে সিরিজটা, ওটা হচ্ছে যমজ বউ নামে একটা সিরিজ ছিল। ওটাতে আমার ডাবল ক্যারেক্টার ছিল। তারপরে হচ্ছে তার আগেও একটা করেছি, ওটা সঠিক মনে নেই। তারপরে স্কুল গ্যাং করেছি, হ্যালো ব্যান্ড শাব হয়েছে, তারপরে হচ্ছে 90s পোলাপান হয়েছে। সিরিজ তো অনেকগুলাই হয়েছে, ওই প্রোডাকশনের সাথেই হয়েছে। আর বাইরে কাজ তো হচ্ছেই। অনেক সময় যেটা হয় যে কোনো একটা প্রযোজনা সংস্থার সঙ্গে অনেক দিন বা দীর্ঘ সময় ধরে কাজ করলে, কোনোভাবে চুক্তিবদ্ধ থাকলে অন্য জায়গায় কাজ করতে একটু বাধাগ্রস্ত হতে হয় আর্টিস্টদের ক্ষেত্রে। আপনার কি এমন কোনো কিছু সম্মুখীন হতে হয়েছিল কিনা? আসলে আমি এই সংস্থাটার সাথে চুক্তিবদ্ধ কখনোই ছিলাম না। একদমই শুরু থেকে আমাকে বলেছিল তোমার ভালো কাজ আসলে তুমি ডেফিনেটলি করবা, জাস্ট হয়তো আমাদের সাথে আলোচনা করে নিতে পারো, কোনটা ভালো কোনটা খারাপ আমরা হয়তো সাজেস্ট করতে পারি। কিন্তু কখনো আমাকে চুক্তিবদ্ধ রাখে নাই তারা। তবে আমিই বাইরে করি নাই, কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমি একজন গুণী পরিচালকের সাথে যখন কাজ করব, আমার সাথে কাজ করে যেন উনি বাজে এক্সপিরিয়েন্স এমন নিয়ে না যান যে আর্টিস্টের সাথে আমি আর পরবর্তীতে কাজ করতে চাই না। আমি সবসময় চেয়েছি যে নিজেকে আগে পরিপক্ক করে তুলি,
এক্সপিরিয়েন্স যখন আমার হবে, আমি সবার সাথে কাজের মতো নিজেকে মনে করব, তখনই বাইরে কাজ করব। দ্যাটস ওয়াই আমার লম্বা টাইম ধরে এখানে কাজ করা। এবং এখন তো আমার মনে হয় আমি যে কারোর সাথে কাজ করার জন্য প্রস্তুত। এখন আমার কাছে জাস্ট ভালো গল্প আসবে, ভালো নির্মাতা আসবে, আমি করব কাজ। এখন আসলে ম্যাটার করবে না। না, আর এইটা কখনোই আমার মনে হয় না যে আর্টিস্টদের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকে, তারা কখনোই এক জায়গায় আটকে আসলে থাকে না। তবে হ্যাঁ, একটা জায়গা থেকে যেহেতু আমার শুরুটা এখান থেকে, এই জায়গা তো আমার পরিবার হয়ে গেছে, তাদের প্রাধান্যটা থাকবে। কিন্তু বাইরে যদি আমাকে নিয়ে কেউ কাজ করতে চায়, সেক্ষেত্রে এখানকার কোনো বাধা থাকবে না। থিয়েটার নিয়ে যেহেতু পড়াশোনা করেছেন, নিজের ইউনিভার্সিটিতে বা তার বাহিরেও তো থিয়েটারের অনেক কাজ প্র্যাকটিক্যালি করতে হয়েছে, অনেক নাটকে নিশ্চয় পারফর্ম করেছেন পড়াশোনা কোর্স ওয়ার্ক করা অবস্থায়। আমি থিয়েটার করি ক্লাস 5 থেকে। আচ্ছা আচ্ছা। আমার যখন স্কুলে হচ্ছে পড়তাম, তখন আমাদের একটা সিনিয়র আপু ছিলেন, উনি একটা থিয়েটার রান করেছিলেন, ওনার সাথে প্রথমে করলাম। তারপরে ওখান থেকে জেলা পর্যায়ে, তারপর বিভাগীয় পর্যায়ে, যে ফার্স্ট আমার স্টেজ পারফরমেন্স যদি আমি বড় আকারে ধরি, সেটা ছিল খুলনা শিশু একাডেমিতে। আচ্ছা। বিভাগীয় পর্যায়ে আমি ওখানে পারফর্ম করতে গিয়েছিলাম, তখন আমি ক্লাস 7-এ। আচ্ছা আচ্ছা। এবং তখন আমার আব্বু আম্মু ফার্স্ট জানতে পারে যে আমি থিয়েটারের সাথে যুক্ত আছি, কাজ করছি। তার আগ পর্যন্ত আব্বু আম্মু জানতো না। এটা কিভাবে করলেন? রিহার্সাল করার সময় তো জানতে চাইতো না, আমি হচ্ছে ফ্রাইডেতে তো অফ থাকতো আমাদের টিউশনগুলা, আমি বাসায় বলতাম আজকে আমার এক্সাম আছে। আচ্ছা। মানে বাসায় না বলার কারণ কি? ভয়ে যে বাবা মা হয়তো রাজি হবে না? ভয় তো পেতামই, আব্বু আম্মুকে অবশ্যই ভয় পেতাম। তবে মনে হতো যে আমাকে যদি বকা দেয় এটা, কিন্তু হ্যাঁ, যদি কিছু আমার তাদেরকে জানানোর প্রয়োজন হতো, সেটার ক্ষেত্রে আমি অনেক কিছুই করতাম। লাইক আম্মুর কাজে হেল্প করা আগে থেকেই শুরু করে দিতাম, যাতে আমাকে কখনো বকাঝকা না করে, আমার প্রতি সফট কর্নার ক্রিয়েট হয়। তারপরে যদি কোনোভাবে ম্যানেজ না করতে পারতাম, স্কুলের টিচারদের দিয়ে ফোন করাইতাম। এভাবে আমি সবকিছুর সাথেই আসলে যুক্ত ছিলাম ছোট থেকেই। ক্লাস 7-এ যখন আপনি প্রথম মঞ্চে থিয়েটারে পারফর্ম করলেন, বাবা মাকে কিভাবে জানিয়েছিলেন বা জানানোর পর তাদের অভিব্যক্তি কেমন ছিল? তখন হচ্ছে আমার ছোট ভাই একটু অসুস্থ ছিল, আব্বু আম্মু তাকে নিয়ে খুব ব্যস্ত সময় পার করছিল। ওই অবস্থাতে আমি আসলে কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। তো আমার যারা টিমে বাকি মেম্বার্সরা আছে, যারা মানে সিনিয়র আছেন, ওনাদেরকে বাসায় পাঠিয়েছিলাম। আমি ছিলাম না ওই মুহূর্তে, যে বকাঝকা করলে আমার ওনাদের সামনে আমাকে না করুক, পরে যেয়ে শুনবো। সো ওনারা এসে রাজি করিয়েছিলেন, আব্বু পারমিশন দিয়েছিলেন যাওয়ার জন্য। ওই প্রথম আমি একা একা একটা পারফরমেন্সের জন্য বাসা থেকে কোথাও গেলাম। আপনাদের বাসা কোথায় ছিল? নড়াইলে। নড়াইলে। সো নড়াইল থেকে আপনারা খুলনাতে আসলেন পারফর্ম করতে? 2 দিনের জন্য গেলাম আর কি, ওখানে পারফর্ম করলাম, পারফর্ম করে ওখান থেকে আবার ব্যাক করলাম। এই তো, ওটাও অনেক সুন্দর স্মৃতি। প্রথম অডিয়েন্সের সামনে, রিয়েল অডিয়েন্সের সামনে নিজেকে প্রেজেন্ট করা, তখন তো নিঃসন্দেহে ক্যামেরাও ছিল, সবকিছুর সামনে নিজেকে প্রথম শায়লার সাথী যখন দেখলো, তার সেদিনের অনুভূতি কেমন ছিল? আসলে স্টেজ পারফর্ম তো অনেক হয়েছে, ছোট থেকেই হয়েছে। শিশু একাডেমি, শিল্পকলা, এই জায়গাগুলোতে তো করেছি। কিন্তু যখন এই যে বড় পরিসরে এতগুলা অপরিচিত মানুষের সামনে আমি পারফর্ম করেছিলাম, আমার শুধু এতটুকু মনে আছে, আমার ক্যারেক্টারটা ছিল হচ্ছে আমি সৎ মেয়ে, আমার মা আমার উপর খুব নির্যাতন করে, এরকম একটা বাচ্চা মেয়ের উপরে। এবং সেটা নিয়ে মানে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি যে আমার মা এসে আমাকে আদর করছে, ভালোবাসছে, আমি উঠে কান্না করি, এরকম একটা ক্যারেক্টার ছিল। এবং ওইটার জন্য শিশু নির্যাতন যেটাকে বলে, ওইটার মেসেজ ছিল ওই নাটকটার। তো ওইটার পরে আমি সবার দাঁড়িয়ে আমাকে হাততালি দিয়েছিল, এটা মনে আছে। এত অল্প বা এত ছোট বয়সে? হ্যাঁ, এটা আমার প্রাপ্তি ছিল। এবং তারপর আমি সাথে সাথে আব্বুকে সেটা বলেছিলাম যে আমি এরকম হচ্ছে, সবাই আমাকে খুব প্রশংসা করেছে, খুশি হয়েছিলেন। আর আব্বুর ইচ্ছা ছিল যে আমি খুব সুন্দর করে কথা বলতাম, রিডিং পড়তে পারতাম সুন্দর করে, হয়তো আমি নিউজ প্রেজেন্টার হব, না হলে উপস্থাপনা করব আপনার মতো। সেটার আসলে কতদূর কাজ করেছেন সেই যাত্রাটা বা সেই ইচ্ছাটা? স্কুল কলেজের প্রোগ্রামগুলোতে তো সবকিছুর সাথেই যুক্ত ছিলাম। তবে আমি ডিবেট করতাম, সবকিছু মিলিয়ে আমার যে কোনো প্রোগ্রামে আমি ওই প্রাধান্যটা পেতাম। সো যখন আমি 9-10-এ মনে হয়, তখন ফার্স্ট আমি আমার স্কুলের প্রোগ্রামটার হোস্ট হিসাবে কাজ করেছি। তাছাড়া উপস্থাপক হিসাবে আমার কাজ করা হয়নি। আব্বুর ইচ্ছা ছিল। নিজের ইচ্ছাটা যেহেতু পূরণ হয়েছে, একদিন হয়তো বাবার ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। সময়ের জন্য অপেক্ষা। না, এখন
আব্বুর ইচ্ছাটা চেঞ্জ হয়ে গেছে। এখন আসলে কি চাই এখন তো অপেক্ষা করে কবে আমার একটা নতুন নাটক রিলিজ হবে। আচ্ছা আচ্ছা। এবং আমার একটা নাটক তিনি 4-5 বার দেখেন, ডাউনলোড করে রেখে দেন দেখার জন্য। মানে যখন তার যেন নেট না থাকলেও সে আমার ফোনে, মানে ওয়াইফাই না থাকুক, নেট না থাকুক, তিনি আমার কাজ দেখতে পারেন। মায়েরা আসলে সবসময় সাপোর্টিভ হয়, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে বাবারা যখন মিডিয়ায় কাজ করার ক্ষেত্রে সাপোর্টিভ হয়, ওই জিনিসটা শুনতে অন্যরকম ভালো লাগা কাজ করে, প্রশান্তি কাজ করে, যে না আমার বাবা আমাকে দেখছে, সাপোর্ট করছে। আসলে আমার বাবা হচ্ছে আমার একদম মানে বেস্ট ফ্রেন্ডের মতো। যে কোনো কিছু খারাপ সিচুয়েশন হোক, ভালো সিচুয়েশন হোক, আমি আব্বুর সাথে শেয়ার করি। আব্বু আমাকে যে পরামর্শটা দেয় আমি ওইভাবেই চলি, এবং আব্বু আমার অনুপ্রেরণাও বলা যায়। আব্বু অনেক স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ, উনি যে কোনো পরিস্থিতিতে কখনো ভেঙে পড়ে না। সুতরাং ছোটবেলা থেকেই যে কোনো বিষয়ে আম্মুর থেকে আব্বু একটু বেশি সাপোর্ট দিয়েছে। আম্মু হয়তো মায়েরা যেটা হয় ভালোবাসে, আদর করে, পড়াশোনা এটা করো ওইটা করো, বকাঝকা করে, শাসন করে, কিন্তু আব্বুর ক্ষেত্রে আমার মানে আব্বু আমাকে মনে করে যে আমি তার জন্য লাকি, এরকম মনে করে। সো ছোটবেলা থেকেই আমার প্রতি আলাদা ভালোবাসা ছিল, আর এখনো সেটা মানে এখন এতটা বেড়েছে যে আমার যে কোনো অসুস্থতা শুনলেও মানে উনি অন্যরকম হয়ে যায়, পাগল হয়ে যায়। বাবা কি সরাসরি আপনার অডিয়েন্স কখনো হয়েছে আপনার কোনো পারফরমেন্সে? হ্যাঁ, আমার শুটিং সেটে গিয়েছে, সরাসরি আমার পারফরমেন্স দেখেছে। আমি যখন কাজ করছি এটা দেখেছে। থিয়েটারের পারফরমেন্স দেখা হয় এখনো পর্যন্ত দেখা হয়নি। যেহেতু যাত্রাটা আপনার অনেক দিনের, বিভিন্ন কিছুর সঙ্গে যুক্ত, তবে স্কুল গ্যাং দিয়ে আপনাকে আমরা বেশি চিনি বা পরিচিত। হয় কি জীবনে চলার পথে কাজ করার ক্ষেত্রে ভালো সময় যেমন আসে, মানুষের জীবনে খারাপ সময়ের মধ্য দিয়েও যেতে হয়। বিভিন্ন সময় আপনাদের যে প্রযোজনের সংস্থা আছে সেটা নিয়েও আমরা অনেক সময় অনেক নেতিবাচক কথা শুনে থাকি। এই জিনিসগুলো যখন শুনেন নিজেকে সান্ত্বনাটা আসলে কিভাবে দেন, বা ওই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করে থাকেন? আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা নেগেটিভিটির মধ্যেই পজিটিভিটি আছে। আমি নিজের জন্য কোনটা অ্যাকসেপ্ট করছি এটাই সব থেকে বড় বিষয়। কারণ নেগেটিভিটি তো আমি যদি সকালে ঘুম থেকে উঠে চিন্তা করি, আমি বাইরে বেরোইলে আমাকে দেখে একটা মানুষ এভাবে মানে আর চোখে তাকালো, এটাও যদি আমি নেগেটিভভাবে নেই, আমার ব্রেনে ওটা সেভ হয়ে থাকবে। সুতরাং আমাকে ওইটা এড়িয়েই যেতে হবে। তাই নেগেটিভিটিটাকে আমি খুব বেশি প্রাধান্য লাইফে দেই না। আর আমি জানি আমি কি করছি, বা আমি কোথায় কাজ করছি, বা এই কাজটার পেছনে আমার কত পরিশ্রম আছে, এবং এখানে আসার জন্য আমার কতখানি পরিশ্রম করতে হয়েছে, বা এখানে আমি কতগুলো মানুষের ভালোবাসা পাচ্ছি। আমাকে 100 জনের মধ্যে 90 জনই ভালোবাসে, 10 জন হয়তো ভালোবাসে না। ওই 10 জনের জন্য আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু এই 90 জন যে আমাকে ভালোবাসে আমি তাদের জন্যই কাজ করি। তাই আমার কাছে এগুলো ম্যাটার করে না। ভীষণ সুন্দর, খুব সুন্দর করে আসলে বললেন। মনে হচ্ছিল যে আরও বেশি আপনার কথা শুনি বা গল্প করি, কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। শেষ মুহূর্তে জানতে চাই যে পড়াশোনাটাও শেষ হয়ে যাবে কয়েকদিন পরে, বা দীর্ঘ একটা সময় একটা জায়গার সঙ্গে যুক্ত থেকে কাজ করেছেন, ভবিষ্যৎ পরিকল্পনা শায়লা সাথীর কি, নিজেকে কোথায় দেখতে চাইছে? যেটা চলছে আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বেশি করলে তখন অনেক বেশি নিজেদের মধ্যে অস্বস্তি কাজ করে। যেভাবে যখন যে সিচুয়েশন আসে ওই সিচুয়েশন অনুযায়ী মানিয়ে সামনে চলাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। সুতরাং আমি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি পরিকল্পনা করি না। এই বর্তমানে বাঁচবো আমি, এবং বর্তমানটা আমি সুন্দর করার চেষ্টা করব, এটাই। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। অনেক অনেক শুভকামনা থাকলো আপনার। ধন্যবাদ, আপনাকেও ভীষণ ধন্যবাদ। এবং আপনাকে খুব সুন্দর লাগছে, শাড়ি পরলে প্রত্যেকটা মেয়েকে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার 110, বীরুত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320303 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের একটি উক্তি বলেই বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমরা ক্রোধের জন্য শাস্তি পাবো না, ক্রোধই আমাদেরকে শাস্তি দিবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।